স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। তোমরা নানান সময় আমাকে জানতে চেয়েছো যে কেসগুলো যেগুলো হয় ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি রিলেটেড, সেগুলো আমি একটা সিরিজ যেন দিই। আমি কন্টিনিউ এই সিরিজগুলোতে যাবই, যে সমস্ত কেসগুলো আছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি রিলেটেড। তার আগে না আমাদের কয়েকটা বেসিক জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি সম্পর্কে বেসিক কয়েকটা জিনিস, কেসগুলো কেন অ্যাকচুয়ালি হয়েছে। দেখো, একটা কথা বলি, তোমরা তো অলরেডি জানোই, আমি কয়েকটা বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করবো একটুখানি ছোট্ট করে। তারপরে আমি অ্যাকচুয়ালি কেসগুলো কেন হয় সেটা আমি বলবো, তার সঙ্গে ডক্ট্রিনগুলো বা কেন রিলেটেড সেটা আমি বলবো। দেখো, তোমরা আশা করি লক্ষ্য করেছো যে ফান্ডামেন্টাল রাইট ফার্স্ট যে আর্টিকেল, দ্যাট ইজ 12, সেখানে ডেফিনেশন অফ স্টেট আছে, রাইট। আবার ডিপিএসপি তার যে ফার্স্ট আর্টিকেল যেটা আছে আর্টিকেল 36, রাইট, সেখানেও দেখবো কি ডেফিনেশন অফ স্টেট আছে। এর যে পরের যে আর্টিকেল দেখবো আর্টিকেল 30, সেখানে লয়ের ডেফিনেশন আছে, তাই না। আর আর্টিকেল 37 কি আছে না, স্টেটগুলোকে ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার কথা আছে। কথাগুলো আমি এই কারণেই বলছি যে কেসগুলো যেগুলো আছে না, এই রিলেটেড কেস, একটা ছোট্ট কথা বলি তোমাদেরকে। সেটা হচ্ছে, যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন ফান্ডামেন্টাল রাইটগুলো লেখা হয়, এই ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা কোন দেশ থেকে নিয়েছি? আমেরিকা থেকে নিয়েছি, রাইট। তো তখন না অ্যাকচুয়ালি 12 থেকে শুরু করে 51 পর্যন্ত পুরোটা ছিল একটা ফান্ডামেন্টাল রাইট, পুরোটাই, ওকে। একটু রাইটসগুলো ছিল, ফান্ডামেন্টাল কিনা আমি পরে আসছি, একটু রাইটসগুলো ছিল আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 51 পর্যন্ত। তো যেগুলো রাইটসগুলো যেগুলো আছে সেগুলো যদি এনজয় করতে হয়, তার জন্য আমাদের স্টেটের কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস কিন্তু সেই সময় ছিল না। দেখো, আমি স্টেটের কথা বলছি, আর এই কারণেই না আর্টিকেল 12-তে দেখবো ডেফিনেশন অফ স্টেট আছে, আর আর্টিকেল 36-এও দেখবো কি না ডেফিনেশন অফ স্টেট আছে। স্টেট মানে কি বোঝায় আমি একটুখানি পরে আসছি, আগে আমি গল্পটা বলে নিই। স্টেটের কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস ছিল না, তাই দেখবো কি তখন কি করা যায়, তখন ভাগ করা হলো যে এই জাস্টিসগুলো যেগুলো আমি বলছি সেগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে ভাগ করা হয় জাস্টিসেবল জাস্টিসে, ওকে, আর একটা করা হয় কি নন জাস্টিসেবল জাস্টিসে, ওকে। তার মানে কি ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলো জাস্টিসেবল জাস্টিস, ডিপিএসপি যেগুলো সেগুলো নন জাস্টিসেবল জাস্টিস। জাস্টিস তো ডেফিনেটলি, বাট নন জাস্টিসেবল জাস্টিস। জাস্টিসেবল জাস্টিস মানে কি, মানে ইফ ইন কেস স্টেট যদি কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে, ঠিক আছে, স্টেট যদি কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করে, তাহলে আমরা কি করতে পারি না, আমরা কোর্টে মুভ করতে পারি এগেনস্ট স্টেট। আমি স্টেট বলেছি, তাই আমি বারবার এই কথাগুলো বলছি যে দেখবো যখন কিনা আমাদের সংবিধান লাগু হয়, মানে 26 ডে অফ জানুয়ারি 1950, তারপর থেকে দেখবো কি যে এরকম নানান কেস এসছে যেগুলো কিনা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে বলে সুপ্রিম কোর্টে নানান সময় কেসগুলো গেছে। কেন হঠাৎ করে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হতে গেল কেন, সেই জন্য জানতে হবে আমাদেরকে কি এই ছোট্ট গল্পটা, যে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা 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 সদস্য যারা ছিল তারা বিএন রাওর কাছে যায়, তো জানতে চাওয়া হয় যে কি করা যায়। তখন কথা ঠিক করে যে জাস্টিসগুলো যেগুলো আছে না সেগুলোকে দুটো ভাগে ভাগ করে দাও। এই যে বললাম একটা জাস্টিসেবল জাস্টিস এবং নন জাস্টিসেবল জাস্টিসে। জাস্টিসেবল জাস্টিস সেটা ইমিডিয়েট, হ্যাঁ, সেটা হবে কি একটা মানুষের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এগুলো প্রয়োজন, বোঝা গেল, একটা মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এগুলো ইমিডিয়েট প্রয়োজন, বোঝা গেল। সেগুলোকে আমরা করলাম কি ফান্ডামেন্টাল রাইট হিসেবে। আর ডিপিএসপি যেগুলো সেগুলো জাস্টিস, সেগুলো প্রয়োজন বাট ইমিডিয়েট নয়। যদি স্টেটের কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস থাকে, যদি স্টেটের কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস আসে, তখন সেই নন জাস্টিসেবল জাস্টিসগুলোকে জাস্টিসেবল জাস্টিসে কনভার্ট করবে। আমরা একাধিক অ্যামেন্ডমেন্ট দেখব যেখানে কি দেখব যে স্টেট সে কি করেছে না, এই অ্যাকচুয়ালি এই নন জাস্টিসেবল ডিপিএসপিগুলোকে সে জাস্টিসেবল ফান্ডামেন্টাল রাইটে কনভার্ট করেছে। তোমাদের আশা করি মনে আছে, একটা ছোট্ট উদাহরণ দিই, তোমরা জানো আশা করি, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাইট। 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল কবে? 2002 সালে। কি করা হয়েছিল না, তোমরা জানো যে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে আমরা দেখবো যে এইটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স হয়েছিল ডিপিএসপির একটা আর্টিকেল থেকে, তাই না। আর্টিকেল 45 কি ছিল না, দেখবো সেখানে ছিল বললাম, এখন আর নেই। 6 থেকে 14 বছর পর্যন্ত যারা শিশু যারা আছে তাদেরকে আমরা এলিমেন্টারি এডুকেশন দেবো, এটা ছিল, কিন্তু এখন আর নেই। কি করলাম, এটা ছিল তখন নন জাস্টিসেবল পার্ট।
আমরা দেখব সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে একটা বলেছিল যে আর্টিকেল 21-এ রাইট টু লাইফে রাইট টু এডুকেশনটাও থাকা প্রয়োজন, জরুরি। আমরা তখন কি করলাম, এটাকে আমরা একটা রাইটে মানে জাস্টিসেবল রাইটে কনভার্ট করার চেষ্টা করি এবং করেওছি। পার্লামেন্ট তখন কি করে, একটা অ্যামেন্ডমেন্ট করে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে দিই যে ল বানাতে পারে স্টেট, ওকে, ল বানাতে পারে স্টেট, বাট অ্যামেন্ডমেন্ট করতে পারে কে? অ্যামেন্ডমেন্ট করতে পারে পার্লামেন্ট, ওকে। ফান্ডামেন্টাল রাইট হোক কিংবা ডিপিএসপি হোক, এগুলোকে অ্যামেন্ডমেন্ট করতে পারে কিন্তু পার্লামেন্ট, এবং সেটা আর্টিকেল 368 ক্লজ 1 দিয়েই হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম আমি? চলো, তো পার্লামেন্ট তখন কি করেছে, এই নন জাস্টিসেবল রাইটকে সে জাস্টিসেবল রাইটে কনভার্ট করলো। তোমরা আশা করি জানো আর্টিকেল 21-এতে আমরা কি করি, এইটাকে কাট করে মানে ডিপিএসপি থেকে কাট করে মানে নন জাস্টিসেবল জাস্টিসটাকে আমরা জাস্টিসেবল জাস্টিসে আমরা কি করি, আমরা কনভার্ট করি। ঠিক আছে, এবং শুধুমাত্র তো ছেলেপুলেদের পড়ালে হবে না, তোমরা আশা করি জানো যে তাদেরকে অভিভাবক যারা আছে তাদেরও একটা দায়িত্ব আছে যে ছেলেপুলেকে যেন স্কুলে পাঠায়। আমরা দেখব যে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, তাই না? অনেক কিছু রিলেটেড আছে। 1976-এ কি অ্যাড করা হয়েছিল না, ফান্ডামেন্টাল ডিউটিস, ওকে, ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে আমরা অ্যাড করেছিলাম। সেখানে ইনিশিয়ালি 10খানা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, ডিউটিসগুলো ছিল। তো আমরা কি করলাম যে এর সাথে সাথে আমরা এটাও করে দিলাম যে অভিভাবকদের এটা একটা ডিউটি যে ছেলেপুলেকেও যেন তারা স্কুলে পাঠায়, তাই না? সাথে সাথে আমরা এটাকে কি করলাম, আমরা ফান্ডামেন্টাল ডিউটিতেও আমরা এর একটা ক্লজ অ্যাড করে দিলাম, তাই না? রাইট নাও ফান্ডামেন্টাল ডিউটিতে এখন 11খানা দেখবো কি ডিউটিস আছে। লাস্ট যে ডিউটি, যেই কথাটা আমি বললাম এই রিলেটেড, তাহলে কি এই জায়গাটা এখন সেই অর্থে ফাঁকা থেকে গেল। ওই 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা কি করলাম না, আপ টু 6 ইয়ার্স পর্যন্ত ছেলেপুলেদের আমরা পড়াশোনার ব্যবস্থা করবো। সেটা এখন ডিপিএসপির পার্ট এখন আছে, কিন্তু যেটা ছিল অ্যাকচুয়ালি সেটাকে আমরা কি করলাম, জাস্টিসেবল জাস্টিসে কনভার্ট করলাম। আমি জাস্ট উদাহরণ দিতে গিয়ে এই কথাটা বললাম। দেখো এরকম নানান সময় হয়েছে কি জানো তো, আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেট, তার মানে ফান্ডামেন্টাল রাইট যদি স্টেট ভায়োলেট করে তাহলে আমি স্টেটের এগেনস্টে যেতে পারি, তাই না? এবং স্টেট যদি কোনো ল বানায়, সেই লয়ের ডেফিনেশনটা, ল মানে অ্যাকচুয়ালি কি হবে, সেটা আর্টিকেল 13-এ আছে। আর্টিকেল 13 ক্লজ 1 বলছে প্রি কনস্টিটিউশনাল লয়ের কথা। প্রি কনস্টিটিউশন মানে না, সংবিধান যেদিন লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950, তার আগে যে সমস্ত ল অ্যান্ড অর্ডার যেগুলো যা আছে, তার কোনো কিছু যদি আমাদের ফান্ডামেন্টাল রাইটের কোনো কিছুকে যদি ভায়োলেট করে, সেই লটাকে আমরা নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবো, পরিষ্কার। আর্টিকেল 13 ক্লজ 2 বলছে কি না, যে স্টেট এরকম কোনো ল বানাবেই না, স্টেট, আমি কিন্তু পার্লামেন্ট বলিনি, রাইট? স্টেট এরকম কোনো ল বানাবেই না যেটা ফান্ডামেন্টাল রাইটকে আমার কি করে না, ভায়োলেট করে। আর্টিকেল 13 ক্লজ 3-তে দেখবো কি লয়ের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? সেখানে দেখবো ল মানে কি, ল মেড বাই পার্লামেন্ট, ল মেড বাই স্টেট লেজিসলেচার, এনি অর্ডিনারি ল, হ্যাঁ, এনি বাই ল, বুঝতে পারলে? দেখবো কি এনি অর্ডিন্যান্স, হ্যাঁ, মেড বাই গভর্নর অর প্রেসিডেন্ট। গভর্নর মানে আর্টিকেল 213, প্রেসিডেন্ট মানে আর্টিকেল 123, ঠিক? এবং আমরা কি এনি নোটিফিকেশন, এনি কাস্টমস ল, এই সব কটাকে আমরা দেখলাম কি না ল বলেছে, বোঝা গেল? তার মানে আমি দেখলাম যে একদিকে বলেই দিচ্ছে যে আর্টিকেল 13-তে যে স্টেট এইগুলো করতে পারবে না, যদি করে বা ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে তাহলে আমি কোর্টে যেতে পারি, এবং সেটা আর্টিকেল 32-তে বলে দিয়েছে আবার, তাই না? যেটা ইটসেলফ একটা ফান্ডামেন্টাল রাইট। 32 ক্লজ 2-তে, হ্যাঁ, 5খানা রিট আছে, হ্যাভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্কিউলারি অ্যান্ড কোয়ারান্তো, রাইট? চাপ নেই কোনো। সেম জিনিসটা আবার আর্টিকেল 226-এ দেখবো, যেটা হাইকোর্ট করে। যাক, আমি মেন কথায় আসি। আচ্ছা, ওদিকে ডিপিএসপিতে যদি দেখি, সেখানে আমার বলছে কি যে এই নন জাস্টিসেবল জাস্টিস যেগুলো আছে, স্টেটের কাছে যদি অ্যাডিকুয়েট রিসোর্সেস আসে, সে যেন তাকে ইমপ্লিমেন্ট করে, বোঝা গেল তো? ভালো, খুবই খুবই এবং এই অ্যাকচুয়ালি যে আর্টিকেল 12, 13 এবং 36 এবং 37-এর মামলা, দুটো ক্ষেত্রেই বলে দেওয়া হলো যে স্টেট মানে কি, সেটা আর্টিকেল 12-তেই যেই কথাগুলো লেখা আছে, মানে ফান্ডামেন্টাল রাইটের শুরুতেই আমরা স্টেটের ডেফিনেশন বলে দিলাম, আবার ডিপিএসপি শুরুতেও আমরা কি করলাম না স্টেটের ডেফিনেশন দিয়ে দিলাম। তাই দেখবো কি যে দুটো পার্টে, মানে পার্ট 3 এবং পার্ট 4-এর শুরুতেই যে প্রথম যে আর্টিকেল যেটা আছে, সেটা কিন্তু ডেফিনেশন অফ স্টেট আছে, বোঝা গেল কি বললাম? কেন আছে, এমনি নয় যে এক জিনিস কেন বারবার রিপিট করলো, ঠিক আছে? এবং গন্ডগোল যেটা হচ্ছে আর্টিকেল 13 এবং আর্টিকেল 37-এর জন্য,
কেন না আর্টিকেল 13 বারবার বললাম যে যদি কোনো কিছু ভায়োলেট করে আমি আর্টিকেল 13 দিয়ে আমি সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিতে পারছি, ঠিক আছে, এবং রিট জুরিডিকশন দিয়ে যদি যায়, তাই না। এই আর্টিকেল 13কে আমরা বলি কি না ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল 13 মধ্যে দেখবো আবার ক্লজ 1-এ দুটো ডক্ট্রিন আছে ইটসেলফ। এই আর্টিকেল 13 ক্লজ 1-এর ভেতরে আবার দুটো ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ সেভারেবিলিটি অ্যান্ড ডক্ট্রিন অফ এক্লিপস। চলো আমি পরে কোনো একটা ভিডিওতে আমি সবকটা ডক্ট্রিন আমি আলোচনা করে দেবো। আজকের আমি যেটা বলতে চাইছি একটুখানি বুঝে নাও যে অ্যাকচুয়ালি কেসগুলো কেন হয়। তাহলে উল্টো দিকে স্টেটও চাইছে এই নন জাস্টিসেবল জাস্টিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে, লাগু করতে চাইছে। তো দেখা যাচ্ছে কি এরকম একাধিক আর্টিকেল আছে যেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, যেমন ধরো ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস, তাই না, তারপর দেখবো যে রাইট টু ওয়ার্ক, তাই না, এরকম একাধিক ডিপিএসপি, যে সমস্ত ভালো ভালো কথা যেগুলো দেখবে তোমাদের, কারণ আমরা দেখি কি আমাদের প্রিয়াম্বেলে যে জাস্টিসের কথা বলে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল আছে না যে জাস্টিস, তার মধ্যে দেখবো কি সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস এটা এনশিওর করে কে আমার ডিপিএসপি, এটা এনশিওর করে। বাট পলিটিক্যাল জাস্টিসটা এনশিওর করে কে, সেটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইট। তো দেখা যাচ্ছে কি আর্টিকেল 37টাকে ইমপ্লিমেন্ট করার জন্য, বুঝতে পারলে যে ডিপিএসপি যেই কথাগুলো আছে তার কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটের প্রচুর কিছু ভায়োলেট হচ্ছে। তাহলে আমাদের দুরকম হয়ে যাচ্ছে না। আমরা কি বলছি না ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয় তুমি কোর্টে মুভ করতে পারো, জুডিশিয়ারি দেখবে সেক্ষেত্রে, তাই না, এবং জুডিশিয়ারি কি করবে, সে যদি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে দেখেছে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিচ্ছে, ঠিক কথা। এইদিকে আবার এদিকে আমরা কি বলেছি যে স্টেট মানে কি, বাই দ্য ওয়ে আমি স্টেট মানে কি বলে দিই, স্টেট মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 স্টেট গভর্নমেন্ট এবং স্টেট লেজিসলেচার, বোঝা গেল। এনি লোকাল সেলফ গভর্নমেন্ট লাইক পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি বডিজ যেগুলো আছে, এই সবকটাকে নিয়ে আমরা কি বলছি না স্টেট বলছি, ঠিক আছে। তাহলে স্টেট হচ্ছে একটা বিগার কনসেপ্ট, ঠিক আছে, পার্লামেন্ট হচ্ছে কি স্টেটের একটা পার্ট, ওকে, পার্লামেন্ট কি স্টেটের একটা ছোট্ট পার্ট, স্টেট হচ্ছে বিগার কনসেপ্ট। স্টেট মানে এক্ষেত্রে নেশন নয়, যেটা মন্তেস্কু দিয়েছিল, এটা কিন্তু একদমই নয়, ওকে। স্টেট হচ্ছে একটা মেশিনারি, ওকে, স্টেট হচ্ছে কি না একটা মেশিনারি, ওকে। তাহলে হচ্ছে কি না যখনই কিনা এটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছে, ওকে, ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেট হচ্ছে। তুমি যদি বলে কীভাবে হচ্ছে, তাহলে আমি বলবো একাধিক এই রিলেটেড কেসেস আছে, একাধিক কেসেস আছে। তো দেখবো রমেশ থাপার কেস হয়েছিল, জাস্ট সংবিধান যেই বছর লাগু হয়েছিল সেই, আমি প্রত্যেকটা কেস আমি আগে বেসিকটা বুঝে নিই, তারপরে আমি সিরিজে এক একটা কেস তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো, ওকে। রমেশ থাপার কেস হয়েছে দেখবো, চম্পাকরম দরাইরাজন কেস হয়েছে দেখতে পাবো, ঠিক আছে। তো দেখবো কিনা যখনই কিনা এই রিলেটেড কোনো কিছু ভায়োলেট হচ্ছে বলে সুপ্রিম কোর্টে মুভ হচ্ছে, ফাইনালি সুপ্রিম কোর্ট কোনো কিছু ভার্ডিক্ট দিল, তখন দেখবো কি পার্লামেন্ট তখন চাইবে ডিপিএসপিকে ইমপ্লিমেন্ট করার জন্য সে কি করবে, কিছু অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করবে এবং করেওছে। দিয়ে ফান্ডামেন্টাল রাইটের কিছু সেক্টর ও কি করবে না কার্টেল করতে চাইছে, অ্যাডজাস্ট করতে চাইছে, করেওছে। আমরা দেখবো কি তাহলে এইভাবে দেখবো কি একটা করে কেস হবে, একটা করে অ্যামেন্ডমেন্ট হবে। আবার দেখবো কি এই যে অ্যামেন্ডমেন্ট হলো সেটা আবার চ্যালেঞ্জ হবে, সেই রিলেটেড আবার একটা কেস পড়বো আমরা, আবার কেসের পরে আবার অ্যামেন্ডমেন্ট হবে, এরকম করে জিগ জাগ প্যাটার্নে আমাদেরকে পড়তে হবে, বোঝা গেল। তো এই ছিল মোটামুটি আমাদের গল্প। আমি তোমাদের ছোট্ট করে একটুখানি বলে দিই, তোমাদের আশা করি জানো হয়তো। রমেশ থাপার কেসের পরে হলো চম্পাকরম দরাইরাজন কেস। আমি সব কটা আমি পরে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো। চম্পাকরম দরাইরাজন কেসের পরেই দেখবো কি যে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো। আবার এই ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা চ্যালেঞ্জ হলো কোথায় না শঙ্করী প্রসাদ কেসে, ঠিক আছে। আবার শঙ্করী প্রসাদ কেসের পরেই দেখবো কি 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, ওকে। আবার 17th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চ্যালেঞ্জ হলো কোথায় না দেখবো গোলকনাথ কেসে চ্যালেঞ্জ হয়েছিল। আবার গোলকনাথ কেসের পরে দেখবো 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে, রাইট। আবার 24th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 25th পরপর দুটো অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা আবার চ্যালেঞ্জ হয়েছে কোথায় না কেশবানন্দ ভারতী কেসে। আবার দেখবো কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে, তার উল্টো দিকে পার্লামেন্ট আবার একটা অ্যামেন্ডমেন্ট করেছে, 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ওকে। ফাইনালি গিয়ে দেখবো কি যে মিনার্ভা মিল কেসে গিয়ে দাঁড়াচ্ছে যে কে বড় কে ছোট। আমি হঠাৎ করে কেন এই কথাটা বললাম, এই কারণেই বললাম যে জুডিশিয়ারি চাইছে বা সুপ্রিম কোর্ট চাইছে ফান্ডামেন্টাল রাইটে প্রোটেক্ট করতে, কে বড়, ফান্ডামেন্টাল রাইট বড়, তাই ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর যদি আমাদের এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো কোয়ারি থাকে
অবশ্যই আমাদেরকে তোমরা ফোন করতে পারো। নিচে আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত মাধ্যমই দেওয়া আছে, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, ইমেল করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা ভালো থেকো।